এরই মাঝে সবচেয়ে আলোচিত যে বিষয় দেশ জুড়ে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করলেন। তো জুলাই অভ্যুত্থানের পর থেকেই আসলে তার পদত্যাগে একটা বড় দাবি ছিল। কিন্তু নানাভাবে আসলে এটি বিলম্বিত হয়েছে। তো হঠাৎ করে এসে তিনি এখন পদত্যাগ করলেন। আসলে তিনি কি নিজে থেকেই পদত্যাগ করলেন নাকি আসলে করানো হলো? ভেতরে কি ছিল আমরা খুব ডেফিনিট নলেজ না থাকলে বলা ঠিক না। তবে রাজনৈতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে তো বোঝাই যায় যে তিনি স্বেচ্ছায় যাননি। পরিস্থিতি এমন হয়েছে যে কারণে তাকে যেতে হয়েছে। তার যাওয়াটা অবশ্যম্ভাবী ছিল এবং সেটা হওয়া উচিত ছিল ৫ই আগস্ট ২০২৪-এর পরপরই। কোনো এক অজ্ঞাত কারণে হোক, রাজনৈতিক নানান টানাপোড়েনের কারণে হোক, তিনি অনেকদিন ছিলেন। কিন্তু বিদ্যমান বাস্তবতায় শাহাবুদ্দিন চুপ্পুকে যেতে হতো। তিনি চলে গিয়েছেন, সেটার সাথে নানান রাজনৈতিক সমীকরণ জড়িত থাকতে পারে। শেষ পর্যন্ত তিনি চলে গেছেন, আমি মনে করি এটাই বাংলাদেশের জন্য স্বস্তির। যেটি এখন বলা হচ্ছে আসলে যে তার অপসারণ বলি কিংবা পদত্যাগ বলি এটি আসলে যথেষ্ট নয়। এনসিপি সহ বিভিন্ন মহল থেকে আসলে তারকে গ্রেফতারের একটি দাবি তোলা হচ্ছে। কিন্তু সেই বিষয়টিতে তিনি একটি উত্তর দিয়েছেন যে সংবিধানের ৫১ অনুচ্ছেদ তিনি পড়ে দেখতে বলেছেন এবং বিষয়টিকে তিনি একদমই পাত্তা দিচ্ছেন না। তো আসলে কি একজন রাষ্ট্রপতি তিনি কি আইনের ঊর্ধ্বে, বিচারের ঊর্ধ্বে কিনা? দেখুন, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। শুধুমাত্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি, তিনি যখন দায়িত্বে থাকেন, তিনি যখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকেন, সেই সময় শুধুমাত্র রাষ্ট্রপতির জন্য একটা বিশেষ দায় মুক্তির ব্যবস্থা আছে, যে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা গ্রহণ করা যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু যখনই তিনি রাষ্ট্রপতির পদ থেকে চলে আসলেন, পদত্যাগ করলেন অথবা অপসারিত হলেন, যেটাই হোক, তখন তিনি একজন সাধারণ মানুষ, এবং একজন সাধারণ মানুষ বা সাধারণ নাগরিকের উপরে যে ফৌজদারি আইন হোক, বাংলাদেশের অন্য যত আইন আছে, সেটা যেভাবে প্রযোজ্য তার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। সুতরাং শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি তার বিরুদ্ধে আইনগত কার্যধারা গ্রহণ করা যাবে, এবং সেই আইনগত কার্যধারা অনুযায়ী যদি তাকে গ্রেপ্তার করার মতো বিষয় আসে, তাহলে গ্রেপ্তারও করা যাবে, শাস্তিও প্রদান করা যাবে। আপনারা ইতিমধ্যেই আমরা বাংলাদেশের মানুষরা জানি যে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু সেই সময়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে তার কৃত ফৌজদারি অপরাধের দায়ে কিন্তু তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, জেলও খেটেছেন। সুতরাং একটা ইনস্ট্যান্স আমাদের সামনে রয়েই গেছে। সুতরাং যে আর্টিকেলের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ের জন্য প্রযোজ্য। আরেকটি বিষয় যেটি এসে যায় যে তার বিরুদ্ধে আসলে কি ধরনের মামলা হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? এবং আরেকটি বিষয় বেশ আলোচনায় রয়েছে যে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন একটি অভিযোগ আসলে শোনা যাচ্ছে। এটির পরে কি আসলে বিএনপি নড়েচড়ে বসলো বা এই সরকারের বোধোদয় হয়েছে এরকম কোনো বিষয় আছে কিনা? এটা হতেও পারে, নাও হতে পারে। আসল কথা হচ্ছে যে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ, সেটা যে লন্ডনে যেয়েই করতে হবে এটা কিন্তু জরুরি না। তিনি বাংলাদেশে থেকেও নানানভাবে তিনি যোগাযোগ করতেই পারেন। সেই ব্যাপারে যদি ডেফিনিট কোনো ইনফরমেশন থাকে সরকারের কাছে, এবং সে কারণে যদি তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, হতেই পারে। তার বিরুদ্ধে কি ধরনের মামলা হবে এই মুহূর্তে আমি গেস করে কিছু বলতে পারি না। তবে যেটা আমি সাধারণভাবে বলতে পারি যে মানবতা বিরোধী যে অপরাধ শেখ হাসিনা করেছেন, তিনি প্রধানমন্ত্রী হিসাবে যেটা করেছেন, সেই সময় রাষ্ট্রপতি পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। বাংলাদেশে সংঘটিত এই যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম সহ এক্সট্রা জুডিশিয়াল কিলিং, জুলাই আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড, ম্যাসাকার, এগুলো যখন সংঘটিত হয়, তিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এগুলো হয়েছে, সরকারের নির্দেশে এগুলো হয়েছে। রাষ্ট্রপতির যে সমস্ত জায়গায় ভূমিকা থাকার কথা ছিল, তিনি সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন, তার তো কর্তৃত্বের অনেকগুলো জায়গা ছিল। সেই জায়গা থেকে আমাদের আইনে বলা আছে, অর্থাৎ আমাদের আইন বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তি সুপ্রিম কমান্ডে থেকে তিনি সরাসরি নির্দেশ দিয়ে অপরাধ যদি সংগঠন করেন, তাহলে যেমন অপরাধ, একইভাবে তিনি যদি জানতেন যে অপরাধ সংগঠিত হচ্ছে তার অধীনস্থ কোনো ব্যক্তি বা বাহিনীর দ্বারা, সেগুলো যদি তিনি প্রতিরোধ করতে ব্যর্থ হন বা প্রতিরোধ না করেন, তাহলেও কিন্তু তিনি সমানভাবে দায়ী হবেন। সেই দিক থেকে যদি জুলাই আগস্টের সংগঠিত ম্যাসাকার সহ পেছনের যে শেখ হাসিনার গভর্নমেন্ট বা রেজিম কর্তৃক সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেটার ব্যাপারে কিন্তু তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি তার উপরে বর্তায়।
এর বাইরে যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকে, সেগুলো নিশ্চয়ই তদন্ত করে দেখার বিষয়। আগের থেকে আমি কোনো কিছু মন্তব্য করতে চাই না। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, ডেফিনেটলি আইন তার নিজস্ব গতিতেই চলা উচিত। আপনি দীর্ঘদিন ধরে এই জুলাই এর যে বিচার কাজ সেটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তো সেই সময় এরকম কোনো আভাস পেয়েছেন যে আসলে এই শাহাবুদ্দিন আহ, তার আসলে কোনো যোগসাজশ আছে, কোনো বিশেষ করে এই যে হত্যার যে নির্দেশ সহ বিভিন্ন জায়গায়, তো শেখ হাসিনার সঙ্গে তার ওই সময় কোনো ফোন আলাপ হয়েছিল, এরকম কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আমরা তো আসলে অ্যাজ সাচ রাষ্ট্রপতির বিরুদ্ধে তো কোনো তদন্ত করিনি। সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু লিমিটেড, এটা আমাদেরকে বুঝতে হবে। রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট, তারা এগুলো কাজ করেছেন। কিন্তু রাষ্ট্রপতির কানেকশনটা অন্য জায়গায়। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, এবং রাষ্ট্রে যখন এরকম গণহত্যা হচ্ছে, সিভিল ওয়ারের মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সিভিল ওয়ার বলা যাবে না, একচেটিয়া গণহত্যা হয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু রাষ্ট্রপতির বিশেষ অবস্থায় ইন্টারভেন করার সুযোগ থাকে, যেটা রাষ্ট্রপতি করতে পারতেন। সেটা তিনি যদি না করেন, সেই কারণে কিন্তু তাকে দায়বদ্ধ করা যাবে। এবং তিনি যেহেতু রাষ্ট্রের প্রধান, আপনি জানেন যে রাষ্ট্রপতি অনেকগুলো ক্ষমতা থাকে, প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা, পার্লামেন্ট ভেঙে দেওয়া, তারপরে সশস্ত্র বাহিনীকে বিশেষ প্রয়োজনে নির্দেশনা দেয়, এগুলো অনেক কিছু তিনি করতে পারেন। কিন্তু এগুলো দায় নির্ধারণ করার আগে আসলে দেখতে হবে যে তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ সরকার আনছে। সুযোগ অনেকগুলোই আছে, কি ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার যাবেন, এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার হবে।